আপনি কালিদাস বারুজ্যের মেয়ে নন্দিনীকে বিয়ে করেছেন বুঝি? তখনই ডাক্তার অবাক হয়ে বলবে, আপনি আপনি চেনেন নাকি? হ্যাঁ, আমি ওই গায়েরই ছেলে, মানে ছিলাম। ও বটে বটে, মশাইয়ের নামটা কি? বলুন গিয়ে ধূত্রবেড়ের বিষ্ণু ঘোষাল এসেছে বাইরে। নন্দী তখনই ছুটতে ছুটতে আসবে। কিশোরী নন্দিনী যেমন তার আসবার খবর পেলে বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে আসতো। বিষ্ণুদা, কিরে নন্দী, কেমন আছিস? এতকাল পরে কোথা থেকে? তুমি কি করছো? কেমন আছো? গায়ে আর যাও না কেন? সেসব কথার উত্তর দিচ্ছি, তুই বস আগে, কথা বলি। 16 বছর পর দেখা, এক গাদা কথা জমে রয়েছে। বলো বিষ্ণুদা, সব শুনবো। কতকাল তোমার সঙ্গে দেখা নেই। আগে তোমায় খাওয়াই, তারপর সারা রাত বসে গল্প করব। কেমন তো? রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর, দ্য ক্লাসিক পেজেস। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর। তাঁর প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতা। পরে তাঁর 10টি গল্প নিয়ে তাঁর প্রথম ছোট গল্পের সংকলন মেঘমল্লার প্রকাশিত হয়। লিখেছেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী, আরণ্যক, ইছামতি, অপরাজিত প্রভৃতি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা। বিষ্ণু অনেকদিন পরে দেশে ফিরল শীতকালে। পৌষ মাসের প্রথম। স্টেশন থেকে নেমে গ্রামে যাওয়ার পথে কলাইমুগের ক্ষেতে সংটি পেকে উঠেছে। কোনো ক্ষেতে ফসল কাটা হয়ে খালি জমি পড়ে আছে। লোকের বাড়ির উঠান পর্যন্ত ছোট্ট এড়াঞ্চির ঝোপ। শীতের সময় সাদা সাদা থোকা থোকা ফুলে মাঠ বন ভর্তি। নতুন কাটা খেজুর রসের সুগন্ধ পথের বাতাসে। গ্রামের নাম ধূত্রবেড়ে, 6 ক্রোশ দূর স্টেশন থেকে। আজ গ্রামে পৌঁছানো যাবে না, বেলা পড়ে এসেছে। বেশি দূরও যাওয়া যাবে না। আরামডাঙ্গা কিংবা সোনাখালি বাক্সা পর্যন্ত সন্ধ্যের আগে পৌঁছে আশ্রয় নিতে হবে কোথাও। বিষ্ণু 2 বছর আগে দিন দশেকের জন্যে গ্রামে এসে দিনকতক জ্ঞাতি ভাইপোর বাড়িতে ছিল। তার আগে আসেনি বোধহয় 13 কি 14 বছর। সে থাকে বহু দূর সম্বলপুর জেলা টিটলাগড় বলে একটা গ্রামে। ওখানকার এক উড়িয়া ব্রাহ্মণ জমিদারের ছেলের প্রাইভেট টিউটর। বয়স হয়েছে বটে, প্রাইভেট টিউশনি করার সময় এখন নয়, কিন্তু ভাগ্য এর চেয়ে কোনো ভালো জিনিস ওকে দেয়নি। অনতিক্রম্য অদৃষ্ট কেবল দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আজ কত বছর। উন্নতি হয়নি জীবনে, হবে যে কোনোদিন তার আশাও কম। পরের বাড়ি থেকে পরের ছেলেকে মানুষ করে বয়স প্রায় 40-এর কোঠায় ঠেকল। পথে মথুরাপুরের সতীশকলু গরুর গাড়িতে ধানের বস্তার উপর বসে আছে। সেই সতীশকলু ধূত্রবেড়ের হরিগুরু মশায়ের পাঠশালায় দুজনে একসঙ্গে পড়ত। অনেককাল পরে দেখা, তবুও বিষ্ণু চিনতে পারল। ও সতীশ, ভালো আছো? চিনতে পারো? সতীশের মাথার চুলে পাক ধরেছে। চেহারাখানি বেশ স্থূল ও হৃষ্টপুষ্ট। সে ঠাউর করে দেখে বলল, আরে আমাদের সেই বিষ্ণু না? কোথায় আছো আজকাল? থাকি অনেক দূর, উড়িষ্যায়, সম্বলপুর জেলা। সে আবার কোথায়? ও অনেক দূর, সে তুমি বুঝতে পারবে না। কোন রেলে যেতে হয়? হাওড়া থেকে উঠতে হয়। কি করো সেখানে? কত মাইনে পাও? ওই ছেলে পড়াই, গোটা 50 টাকা পাই। মোটে? এলতলা বেলতলা শেষ বুড়ির বটতলা।
তার চেয়ে যে আমরা দেশে থেকে ভালোই করছি। এবার ধানের কাজ করে তোমায় বলতে কি 4,000 টাকা তোমার মা বাপের আশীর্বাদে। সতীশের রোজগারপুষ্ট ভঙ্গির ভারে বিব্রত বলদ দুটি গাড়ি বহন করে ক্রমে দূরে চলে গেল। সে আর সতীশ কলু একদিন ক্লাসে ভালো ছেলের অধিকারে গুরুমশাইয়ের নির্দেশ মতো সে সতীশ কলুর কান মলে দিয়েছিল, হাতে নাড়ুগোপালের ইঁট তুলে দিয়েছিল। আজ সতীশ তার শোধ তুলে নিলে। তবুও তো সে সতীশকে আসল মাইনের চেয়ে কিছু বাড়িয়ে বলেছে। পরের বাড়িতে থাকা খাওয়া আর 30 টাকা মাইনে শুনলে সতীশ না জানি কি বলতো। অনেকদিন না এলেও সে চিনতে পেরেছে দূরের ওই বটগাছটা সোনাখালি বাক্সার কুঠিবাড়ির বটগাছ। বেলা পড়ে এসেছে, সন্ধে হবার দেরি নেই। সোনাখালিতে রাত্রে কারো বাড়িতে থাকতে হবে, কিন্তু ও গ্রামে ভদ্রলোকের বাড়ি বেশি নেই বলে তার জানা আছে। যা হোক, একজনের কারো বাড়িতে থাকার জোগাড় করতেই হবে। গ্রামে ঢুকে প্রথমেই তার নজরে পড়ল রাস্তার বাঁ দিকে যেখানে আগে বাঁশ বন ছিল, এখন সেখানে একটা ছোট ঘর। বাইরে লেখা আছে ইউনিয়ন বোর্ড দাতব্য চিকিৎসালয়। নতুন ব্যাপারটা, এ গ্রামের ত্রিসীমানায় কোনোদিন ডাক্তারখানা ছিল না। একজন লোককে জিজ্ঞেস করে জানলে একটু দূরে পুকুর পাড়ে যে খড়ের ঘর, সেটাই ডাক্তারবাবুর কোয়ার্টার্স। ডাক্তারবাবু ব্রাহ্মণ শুনে বিষ্ণু ভাবলে অন্য কোথাও আশ্রয় প্রার্থনা করার চেয়ে ওখানে যাওয়াই ভালো। ডাক্তারবাবুর বাসা খুঁজে বের করতে দেরি হলো না। বাইরেই ডাক্তারবাবু বসেছিলেন, হাত কাটা ফতুয়া, নহাতে ধুতি পরনে। পাড়াগাঁয়ের ইউনিয়ন বোর্ডের ডাক্তার, ওর চেয়ে কি ভালো বেশভূষা বা হবে। বিষ্ণুকে বললেন, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। একটু জায়গা দিতে হবে রাত্রে। আপনারা? ব্রাহ্মণ। স্বচ্ছন্দে থাকুন, আমার এই বাইরের ঘর খালিই পড়ে থাকে। যাবেন কোথায়? যাবো আর ক্রোশ 5-6 এদিকে। আপনি বোধহয় বিদেশি, সব গ্রামের নাম জানেন না। আজ্ঞে না, আমি বিয়ে করেছি এই দেশেই, এই ধূত্রবেড়ে। বিষ্ণুর মুখে কৌতূহলের রেখা ফুটে উঠল। বললে, ধূত্র বেড়ে? আপনার আপনার শ্বশুরের নাম কি? কেন, চেনেন নাকি কাউকে? ধূত্রবেড়ের কালিদাস বাঁড়ুর যে আমার শ্বশুর। বিষ্ণু চমকে উঠল। হঠাৎ যেন চোখের সামনে কতকগুলো কি মাকড়সার জালের মতো ভেসে উঠে মিলিয়ে গেল। কান ঝাঁঝা করতে লাগল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বললে, না, চিনি নে। আমি এমনি বলছি, আমিও নতুন এদেশে। ডাক্তার তারপর কিসব বকে যেতে লাগলো। বিষ্ণু কিছু কিছু বা শোনে, কিছু শোনে না। উত্তরগুলো বোধহয় কিছু কিছু অসংলগ্ন হতে লাগলো। ভাগ্যিস ডাক্তার কিছুক্ষণ বকুনির পর বাড়ির ভেতর চলে গেল অতিথির ব্যবস্থা করতে, তাই রক্ষে। নতুবা বিষ্ণু মুশকিলে পড়ে যেত। এ তাহলে নন্দীকে বিয়ে করেছে? কি অদ্ভুত ভাগ্যের বিপর্যয়! এতকাল পরে ঘুরতে ঘুরতে কিনা সে এখানে এসে হাজির হলো একেবারে নন্দীর স্বামীর বাড়িতে। কিন্তু তার চেয়েও বিপদ যে সে এখানে এসেছে সে কথা নন্দীকে জানতে দেবে না দেবে না। না জানতে দেওয়াই ভালো। তাকে এক রাত্রের জন্য সম্পূর্ণ আত্মগোপন করে চলতে হবে। যদি বাড়ির মধ্যে খেতে নিয়ে যায় ডাক্তার। ধূত্রবেড়ে গ্রামের সেসব স্বপ্নময় দিন কতকাল কেটে গিয়েছে। অদ্ভুত সব দিন, এখন মনে হয় তারা স্বপ্নের মতো অবাস্তব। এই পৌষ মাসে ছোট এড়াঞ্চির সাদা ফুল ভর্তি বনঝোপে মাখা দিন শেষের রাঙা রোদের সঙ্গে সেসব দিনের স্মৃতি জড়ানো আছে। এদের সঙ্গে যে সুন্দর মুখের সম্বন্ধ ছিল তার জীবনে অত্যন্ত প্রত্যক্ষ, অত্যন্ত বাস্তব, যা এতদিন ধরে মধুর স্মৃতির কুয়াশা সৃষ্টি করে রেখেছে। আজ তাকে সে চলে যেতে দেবে না। দিলে হয়তো সে ভুল করবে, কে জানে। প্রত্যক্ষ বাস্তবতার রূঢ় আঘাতে স্বপ্ন যদি ভেঙে যায়, সেই নন্দী যদি না থাকে,
16 বছর আগের সে নন্দী। 16 বছর দেখেনি সে তাকে। কত বিনিদ্র রজনী প্রথম সে যাপন করেছে, কত চোখের জল ফেলেছে যার কথা ভেবে। তারপর হয়তো বিস্মৃতির উপলেপনে শান্ত স্নিগ্ধ মধুর হয়ে এসেছিল যার স্মৃতি। আজ এতদিন পরে সে এভাবে এত কাছে এসে পড়বে, এ কে ভেবেছিল? ডাক্তারবাবু এই সময় চা ও এক বাটিতে 2টি চিঁড়ে ভাজা নিয়ে ঘরে ঢুকে বললেন, একটু চা খান, আর এই সামান্য একটু কিছু মুখে দিন। পাড়াগাঁ জায়গা, কি বা আছে? নতুন পাটালি এনে দেবো একটু? ভালো পাটালি আছে। আমার স্ত্রী বললে, যদি খান জিজ্ঞেস করে এসো। আমাকে কি শহুরে বাবু পেয়েছেন? এই সময় খেজুর গুড়ের পাটালি তো দেবভোগ্য জিনিস, নিশ্চয়ই খাবো। নন্দী বলেছে তাকে পাটালি দিতে। সে কি জানে এতদিন পরে কে এসে তার বাড়িতে অতিথি হয়েছে? বিষ্ণুর মনে পড়ে অনেক দিন আগের বিকচনমুখ একটি রজনীগন্ধার ছড়ি। প্রভাতের সোনালি সূর্যালোক এসে পড়েছে শিশির সিক্ত আধ ফোঁটা কুঁড়ির ওপর। এমনিতর জ্যোৎস্না রাতে ধূত্রবেড়ে গ্রামে আজ 16-17 বছর আগে বাণুজ্য বাড়ির বেলতলার একটি কিশোরীর ছবি আবার মনে আসে। তার স্বপ্নের মায়া কাজল পরা ডাগর চোখের স্মৃতি হয়তো কিছু অস্পষ্ট হয়ে এসেছিল, কিন্তু আজ হঠাৎ এই সন্ধ্যায় সেগুলো এত স্পষ্ট হয়ে উঠল, একেবারে এখানে এসে পড়েছে বলেই। একবার তার প্রবল আকাঙ্ক্ষা জাগল, ডাক্তারকে সে বলে, আপনি কালিদাস বাড়ুজ্যের মেয়ে নন্দিনীকে বিয়ে করেছেন বুঝি? তখনই ডাক্তার অবাক হয়ে বলবে, আপনি আপনি চেনেন নাকি? হ্যাঁ, আমি ওই গায়েরই ছেলে, মানে ছিলাম। ও বটে বটে, মশাইয়ের নামটা কি? বলুন গিয়ে ধূত্রবেড়ের বিষ্ণু ঘোষাল এসেছে বাইরে। নন্দী তখনই ছুটতে ছুটতে আসবে। কিশোরী নন্দিনী যেমন তার আসবার খবর পেলে বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে আসতো। বিষ্ণুদা, কিরে নন্দী, কেমন আছিস? এতকাল পরে কোথা থেকে? তুমি কি করছো? কেমন আছো? গায়ে আর যাও না কেন? সেসব কথার উত্তর দিচ্ছি, তুই বস আগে, কথা বলি। 16 বছর পর দেখা, এক গাদা কথা জমে রয়েছে। বলো বিষ্ণুদা, সব শুনবো। কতকাল তোমার সঙ্গে দেখা নেই। আগে তোমায় খাওয়াই, তারপর সারা রাত বসে গল্প করব। কেমন তো? কিন্তু এসব কি সত্যি হবে? নন্দীকে এখনো সেই চঞ্চলা তরুণী আছে? লঘুগতি হরিণীর মতো ত্রস্ত ব্যস্ত হবে তার পদক্ষেপ আজও? কিংবা নন্দীর মেদভার মন্থর মনে সে ব্যাকুলতা, ক্ষিপ্রতা, সজীবতা আজ যদি না থাকে? 5-6টি ছেলেমেয়ের মা, মোটাসোটা গিন্নিবান্নি নন্দীর মধ্যে সেই বিকচনমুখ রজনীগন্ধাকে যদি খুঁজে না পায়? বিষ্ণু ক্লান্তিতে চোখ বুঝল। মশাই ঘুম পাচ্ছে নাকি? বালিশ এনে দেবো? না না, এই তো সন্ধেবেলা। রাস্তা হেঁটেছেন কিনা তাই বলছি। তামাক খান? থাক, সেজন্য ব্যস্ত হতে হবে না। আচ্ছা, এই ছোট্ট গাঁ আপনার ভালো লাগে? আরে দেখুন দেখি কাণ্ড, ভালো লাগা না লাগার তো কোনো মানে হয় না। আমি করি চাকরি, পেটের দায়ে বন্দি। ভালো আমাকে লাগাতে হবে, যেখানে ভাত সেখানে শান্তি। তা তো বটেই। আগে ভালো লাগতো না বুঝলেন, এখন সয়ে গিয়েছে। যা হোক 2 পয়সা পাই এখানে। আশেপাশের 8-10খানা গ্রামের লোক আমাকেই ডাকে। 2 টাকা ফি করেছি, আর বর্ষাকালে গরুর গাড়ির ভাড়া। শীতকালে এখন সাইকেলে যাই। এইসব গ্রামের চাষিরা বছরে যা দেয় তাতে একটা গোলা ভর্তি হয়ে যায়। খাবার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখবেন এখন ভালো কি সাধে লাগে। স্থূল তৃপ্তিবোধে ডাক্তারের ছোট ছোট চোখ আরো যেন বুজে ছোট হয়ে আসে। বিষ্ণুর ভালো লাগে না সেটা। এ ধরনের স্থূল অনুভূতির প্রকাশ তার কাছে চিরকালই বিরক্তিকর। অন্য কথা পারবার চেষ্টায় সে বললে, এই জায়গায় ম্যালেরিয়া কেমন?
ম্যালেরিয়া খুবই। ম্যালেরিয়াই লক্ষ্মী, বুঝলেন। আছে বলেই 2 পয়সা যা হোক রোজগার করি। একটি মেয়ে প্রায় বিয়ের বয়সে পা দেবো দেবো করছে, আর সামনের বছর বিয়ে দিতেই হবে। বিষ্ণু নিজের অলক্ষিতে চমকে উঠল। একথা সে জিজ্ঞেস করেনি, জানতেও চায়নি। নন্দীর মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠেছে। কত বয়স হবে? 16-17? না, এইসব পল্লীগ্রামের সমাজে বিবাহের ঊর্ধ্বতম বয়স তো অত নয়। সে ভুলে যাচ্ছে 13-14 বছরের বালিকা হবে বোধহয়। যাক, সে কথায় তার দরকার কি? অন্য কোনো দরকার নয়। নন্দীর বর্তমান চেহারা সে বুঝতে চাইছে তার ছেলেমেয়ের সংখ্যার মধ্যে দিয়ে। এমন সময় বাইরে থেকে কে ডাকলো। ডাক্তারবাবু আছেন? ডাক্তার উঠে বাইরে গেল। একটু পরে ফিরে এসে বললে, আমাকে যে একবার চাঁপা বেড়ে যেতে হচ্ছে জরুরি কলে। তাই তো, শক্ত কেস। গরুর গাড়িতে যাব আসবো, 3-4 ক্রোশ দূর হবে। আমার তো থাকবার জো নেই, ফিরতে শেষ রাত। আপনি রইলেন, আমি বাড়িতে বলে যাচ্ছি, কোনো অসুবিধে হবে না। না না, অসুবিধা কি? শক্ত কেস না হলে রাত্রে যেতাম না। আপনি থাকবেন, বেশ দুজনে গল্প করছিলাম। তাতে কি? তা বলে কলে যাবেন না? কোনো ভাবনা নেই, যান আপনি। আমি ওই যা হয়েছে দুটো খেয়ে নিই। আপনাকে এর পরে ওরা খাবার দেবে। এখন বাড়িতে বলে যাচ্ছি। ডাক্তার খানিক পরে সেজেগুজে স্টেথোস্কোপ নিয়ে গরুর গাড়িতে বার হয়ে চলে গেল। বিষ্ণুর মনের অবস্থা অন্যরকম হয়ে গেল। ডাক্তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে রাখা যে এত কঠিন, তা কোনোদিন সে ভেবেছিল? এ বাড়িতে নন্দী থাকে, একবার খবর পেলেই সে ছুটে আসবে। 16 বছর পরে আবার তার সঙ্গে দেখা হবে। এই চিন্তাকে সে প্রাণপণে দমন করে রাখতে চেষ্টা করে। নন্দী তাদের গ্রামের মেয়ে, তার বাল্য সঙ্গিনী। এক বোঁটায় 2টি ফুলের মতো জীবনে অনেক বছর কাটিয়ে এসেছিল। নন্দীর সঙ্গে তার বিয়ে হতে পারে না, এ সে জানত। তারা ঘোষাল বামুন, নন্দীর বাবা নিকষ কুলীন। ঘোষাল না হয়ে চাটুর্যে মুখুজ্জে হলেও বিশেষ কোনো আশা ছিল না তার। তবুও সে চেষ্টা করেছিল। কুমোরপাড়া থেকে হাঁড়ি কিনে ফিরছে নন্দীদের বাড়ির সামনের পথ দিয়ে। ওদের বেড়ার গায়ে নিম গাছটার তলায় নন্দী দাঁড়িয়ে। বিষ্ণুর মনে হলো ও যেন তার জন্যই অপেক্ষা করছে। বিষ্ণু কাছে আসতেই নন্দী এদিক ওদিক তাকিয়ে নিচু সুরে বলল, বিষ্ণুদা, একটা কথা আছে। কি? পিসিমার কাছে ও কথা বলেছ কেন? বাবাকে জানো না? মাঝে পড়ে কি হবে জানো? আমি বকুনি খেয়ে মরবো। বিষ্ণু এ কথায় মনে আঘাত পেলে। এইটুকু আত্মত্যাগ সে নন্দীর কাছে প্রত্যাশা করতে পারে না। নন্দীর একথা সম্পূর্ণ অপ্রত্যাশিতও বটে। ও ও না, শুধু ও বললে কি হবে? এ নিয়ে বাড়িতে অনেক কাণ্ড হয়ে গিয়েছে, তুমি জানো না। আমাকে তো বকুনি খেতেই হচ্ছে তোমার সঙ্গে মিশি বলে। তাছাড়া তোমার নিন্দেও আর যে আমি সহ্য করতে পারছি না বিষ্ণুদা। বিষ্ণু বিস্ময়ের সঙ্গে ওর মুখের দিকে চাইলে। নন্দীর চোখে জল চকচক করছে, চোখের জলে গলার সুর আটকেছে। সে উত্তর দেবার আগেই নন্দী বললে, যাও, তুমি পালাও। এক্ষুনি এ পথে কে এসে পড়বে? বাবা বাড়ি নেই, মারা সব নদীর ঘাটে। তাই তোমাকে কথাটা বলতে এলাম। কি করে জানলি আমি এ পথে? ছাদ থেকে দেখি তুমি হাড়ি হাতে আসছো। আচ্ছা চলি, খবরদার কোনো কথা আর যেন। নন্দী মুখের কথা শেষ না করে পিঠের ওপর ঝোলানো লম্বা বেনি দুলিয়ে ছুটে পালালো। কিন্তু বিস্মিত বিষ্ণু কয়েক পা যেতে না যেতে নন্দী আবার ওকে ডেকে বললে, ও বিষ্ণুদা, শোনো একটা কথা। ও বিষ্ণুদা, কি রে? শোনো, সরে এসো আর একটু। কি? তোমার সাহস আছে? কেন? আমায় নিয়ে পালিয়ে যেতে পারো? পালিয়ে? কিরকম? তোকে নিয়ে? তা বুঝেছি, খুব পুরুষ মানুষ তুমি। সময় নেই,
হ্যাঁ কিনা জবাব চাই। আমি যা বলবো তুমি তাতে রাজি আছো? সাহস হয়? তা কেমন করে সম্ভব নন্দী? ও, কেন অসম্ভব শুনি? দূর পাগলি, তা হয় না। হয় না কেন? ছেলে খেলা নন্দী, কত কথা ভাবতে হবে। টাকা কোথায়, রাখবো কোথা? এ কি, মা বাবা কি ভাববেন? যেন আমার কিছু ভাববার নেই, আমার মা বাপ নেই। বুঝতে পেরেছি তোমাদের বিদ্যে। এই তুমি পুরুষ মানুষ। আচ্ছা, তুমি যাও। স্তম্ভিত ও হতবুদ্ধি বিষ্ণুকে আর কিছু বলবার অবকাশ না দিয়েই নন্দী এক ছুটে ওদের বাড়ির খিড়কির দোরের মধ্যে গিয়ে ঢুকে পড়ল। নন্দীর সঙ্গে তার আর দেখা হয়নি। কেবল হয়েছিল অতি অল্পক্ষণের জন্যে বিয়ের রাত্রে। কন্যা সম্প্রদান সমাধা হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু ওদের বাড়ি থেকে চলে এসেছিল। নিমন্ত্রণ খেতেও বসেনি গ্রামের নিমন্ত্রিত ব্রাহ্মণদের সঙ্গে। বিয়ের পরদিন সকালে নন্দীর ছোট বোন মালতী ওকে পথে দেখে বলল, কাল কোথায় পালালে বিষ্ণুদা? দিদি দুবার তোমাকে ডাকতে পাঠালে। বাসর ঘরে আমায় চুপি চুপি বললে বিষ্ণুদাকে ডেকে নিয়ে আয়। আমি তোমায় কোথাও দেখতে পেলাম না। বামুন খেতে বসবার সময় দিদি আবার বললে এইবার নিশ্চয়ই বিষ্ণুদা খেতে বসেছে, বলে আয়। আবার আমি বাইরে ছুটে এলাম, তোমায় ডাকতে কোথাও দেখতে পেলাম না। কাল তুমি খাওনি কেন আমাদের বাড়ি? খাই নে কেন, তোর কাছে এখন কৈফিয়ত দিতে পারি নে। যা। আহা, কথা ছিড়ি দেখো না। আমি ভালোর জন্য বলতে গেলুম। যা, ভালোর জন্য বলতে হবে না, খুব হয়েছে। বর দেখেছো? একবার এক চমক দেখেছিলাম। ময়দা মাখছিলাম গোয়ালের চালায়, আমি আর নটবর। বর দেখি কখন? তোর তোর দিদি চলে গিয়েছে। এই এখন গেল। যাবার সময় দিদি বললে দেখে আয় বিষ্ণুদা বাইরে আছে কিনা। আমি মরি ছোটাছুটি করে, একবার ঘর একবার বার। দিদি চোখের জল ফেলছিল তুমি যাওনি বলে, জানো। হয়েছে, যা। কত কালের কথা সব। তারপর সুদীর্ঘ 16টি বছর কেটে গিয়েছে। ধূত্র বেড়ে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দীর বিয়ের কয়েক মাস পরেই। বাবা মারা গেলেন, মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে। গ্রামের খড়ের ঘর অযত্নে ভেঙে চুরে ধূলিসাৎ হল। হঠাৎ বিষ্ণু চমকে উঠল। 14-15 বছরের কিশোরী নন্দী দোরের কাছে দাঁড়িয়ে সকালের মতো মৃদু মধুর সুরে জিজ্ঞেস করছে, আপনাকে কি এখন খাবার দেওয়া হবে? মা জিজ্ঞেস করলেন। ও ও তা ওর চমকে ওঠার ভাবে মেয়েটির বোধহয় হাসি পেল। ঠোঁটের প্রান্তে হাসি চেপে বললে, খাবেন এখন? তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে? হ্যাঁ। নাম কি তোমার খুকি? তুলসী। এখানে একটু বসো না, খাবো কোন একটু পরে। আচ্ছা, তোমার বাবা মা এ কিরকম নাম রাখলেন তোমার? তুলসী হবে তোমার ঠাকুমা দিদিমার নাম। তোমার নাম তুলসী হলে কি মানায়? তোমার নাম হবে রেবা, রেখা, শিপ্রা, অনিতা, আর নিদেন পক্ষে সুকুমারী, সুলোচনা, নলিনী, এইসব। তা না তুলসী। আচ্ছা। বিষ্ণুর কথার ভঙ্গিতে মেয়েটি হেসে ফেললে। চোখ নিচু করে শান্ত সুরে বললে, ঠাকুরমা রেখেছিলেন। আমি যখন হই ঠাকুরমা বেঁচেছিলেন কিনা। তোমাদের দেশ কোথায়? নদে জেলা, মদনপুরের কাছে। দেশে বড় তো যাওয়া হয় না। বাবার যেখানে চাকরি সেখানেই থাকতে হয়। তুমি বড়? আর কটি ভাই বোন? আমার ছোট আর 2 বোন। ছোট আর একটি ভাই, এই 2 বছরের। বেশ। খানিকক্ষণ কথাবার্তার পর মেয়েটি বললে, এবার খাবেন? মন্দ নয়। জায়গা এই এই বাইরের ঘরেই করো। কেন? ভেতরের রোয়াকে করি, রোয়াকের উপর চালা আছে। না না, তুমি বাইরের ঘরে এইখানেই জায়গা করো খুকি, বাড়ির মধ্যে দরকার নেই। মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল, কিন্তু অনেকক্ষণ পরে এসে বললে, মা বললেন এখানে খাওয়ার অসুবিধা হবে, রান্নাঘরের রোয়াকে জায়গা করে দিতে বললেন। না না, তুমি খুকি বাইরেই জায়গা করে দাও।
কোনো অসুবিধা হবে না। বাড়ির মধ্যে আমার বাঁধো বাঁধো ঠেকবে, এইখানেই দাও। খুকি বাড়ির মধ্যে চলে গেল আবার। বিষ্ণুর সমস্ত দেহ মন চঞ্চল, উত্তেজিত হয়ে উঠেছে। এই মেয়েটির মধ্যে 15 বছরের কিশোরী নন্দীকে কতকাল পরে আবার প্রত্যক্ষ করলে সে। সেই চোখ মুখের ভঙ্গি, সেই হাসি, স্বপ্নের মতো মনে হয় সব। বাইরের ঘরেই খাবার জায়গা করে দেওয়া হলো। তুলসী পরিবেশন করলে দোরের বাইরে ফিসফিস শব্দ শুনে বিষ্ণুর মনে হলো এর মা রান্নাঘর থেকে খাবার বয়ে নিয়ে এসে ওকে সাহায্য করছে। বিষ্ণু আগে থেকেই সতর্ক হয়ে দোরের দিকে পিছন ফিরে বসেছে। নন্দী যেন কিছুই জানতে না পারে আজ সে তার বাড়ির অতিথি। খাওয়া শেষ হয়ে গেল। রাত বেশি হয়নি। পাড়াগাঁয়ে শীতের রাত্রে সকাল সকাল লোকে আহার আদি চুকিয়ে ফেলে। বিষ্ণু একটা ব্যাপার বেশ বুঝতে পারলে আজ সে এখানে থাকলে নন্দীকে না ডেকে তার সঙ্গে দেখা না করে থাকতে পারবে না। বারবার তাকে এই ইচ্ছা দমন করতে হয় প্রাণপণে। বারবার আবার অন্য পথ দিয়ে সেটা এসে মনকে চঞ্চল করে তোলে। ধমনীতে উন্মাদ রক্তস্রোত বইতে শুরু করেছে। মন বলছে, নন্দীকে ডাকো, জীবনে এমন অবসর আর পাবে না। কতদিন পরে দেখা করবে না? ঘুম অসম্ভব। না, সে একটিবার নন্দীকে খবর পাঠাবে। দেখা করতে দোষ কিছুই নেই। তুলসীকে ডেকে খবর পাঠাবে। কিভাবে বলবে? তুলসী, তোমার মামার বাড়ি কোন গ্রামে? ধূত্রবেড়ে? তোমার মা তাহলে আমাদের গ্রামেরই মেয়ে। বলো গে, ধূত্রবেড়ের শিবনাথ ঘোষালের ছেলে বিষ্ণু ডাকছে, দেখা করবে। না, ওভাবে নয়। তুলসীকে ডেকে কথায় কথায় তাকে শুনিয়ে দেব যে আমার বাড়িও ধূত্রবেড়ে। এতে তুলসী নিশ্চয়ই বলবে যে তার মামার বাড়িও সেই গ্রামে। ডাক্তারের সঙ্গে এই সম্বন্ধে যে কথা একবার হয়েছিল, তুলসী তার খবর রাখে না। তুলসী তখন তার মায়ের কাছে ঠিক গিয়ে বলবে, বাইরের ঘরে যিনি এসেছেন তিনি ধূত্রবেড়ের লোক। নন্দী নিশ্চয়ই বলবে, নাম কি জিজ্ঞেস করে আয়। বাপের বাড়ির গ্রামের লোক সম্বন্ধে নন্দী উদাসীন থাকতে পারবে না। সে বলবে, বল গিয়ে ধূত্রবেড়ের শিবনাথ ঘোষালের, এই আর কি। নন্দী ছুটতে ছুটতে আসবে বাইরের ঘরে। বিষ্ণু বিছানা থেকে উঠে বসল। উত্তেজিতভাবে কিছুক্ষণ পায়চারি করলে বাইরের দিকের রোয়াকে। তারপর ডাক দিলে, তুলসী, তুলসী। তুলসী ছুটে এলো বাইরের ঘরে। হ্যাঁ, ডাক্তারবাবু কখন ফিরবেন খুকি? তা তো জানি নে, মাকে জিজ্ঞেস করে আসবো। থাক থাক। হ্যাঁ শোনো, আমি 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 এক্ষুনি চলে যাব। বিশেষ জরুরি কাজ মনে পড়লো, ট্রেন ধরতে হবে গিয়ে। তোমরা বাইরের দৌড় বন্ধ করে দাও। এত রাতে এই শীতে এখন যাবেন কেন? কাল সকালে উঠে। না না, আমার খুব জরুরি দরকার। এই রাত 12টায় ডাউন খুলনা মেলেই যেতে হবে। তুমি তুমি বাড়ির মধ্যে গিয়ে বলো গে। তুলসী তখনই বাড়ির মধ্যে গিয়েই আবার ফিরে এসে বললে, মা বারণ করছেন, এসব দেশ ভালো না। এত রাত্রিতে যাবেন না। বাবা রাত 3টের মধ্যে আসবেন। আপনি না হয় সেই গরুর গাড়িতে যাবেন, হেঁটে একা যাবেন না স্টেশনে। নন্দী বারণ করে পাঠিয়েছে। কাকে বারণ করেছে না জেনেই বারণ করে পাঠিয়েছে। বিষ্ণু হঠাৎ যেন রূঢ় হয়ে উঠল। ঈষৎ রুক্ষ কর্কশ সুরে বললে, না না, আমার কাজের ক্ষতি হবে, থাকবার জো নেই। বাইরের দরজা বন্ধ করে দাও। বিষ্ণু সরলা গ্রাম্য বালিকাকে অবাক করে দিয়ে একরকম ছুটেই বাড়ির বার হয়ে গেল। তারপর নিঃসঙ্গ তারা ভরা রাত্রে, মাঠের পর মাঠ, পৌষের কনকনে শীত, প্রস্ফুট সর্ষে ফুলের সুগন্ধ, বহুদিনের স্বপ্ন ভরা প্রথম যৌবনের নেশা ওর শিরায় শিরায়। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
বিড়ম্বনা। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।